লেখেন কোন তড়িৎ ক্ষেত্রের বদ্ধ পথে কল্পিত তল হতে সৃষ্ট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা সীমাবদ্ধ চার্জের 1/ε0 গুণ একটু বোর্ডের দিক তাকাও। মনে করলা আমার কাছে একটা কল্পিত তল আছে, এই কল্পিত তল দ্বারা কিউ পরিমাণ চার্জ সীমাবদ্ধ আছে। এই কল্পিত তল থেকে চারদিকে মনে করলা বলরেখা সৃষ্টি হয়। তাহলে আমাকে কি বলা হয়েছে, যে যে বলরেখা সৃষ্টি হলো সেটা যদি ফাই হয়, তাহলে ফাই হচ্ছে এই তলটা সীমাবদ্ধ ক্ষেত্রের চার্জের মান কত, কিউ। তাহলে কিউ এর কি গুণ বলতো, এপসাইলন নট। তার মানে বিষয়টা এরকম লিখতে পারি, এপসাইলন নট ফাই ইকুয়াল টু কিউ। বিষয়টা এরকম লিখতে পারি, এপসাইলন নট ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ। বুঝছো না বোঝা? সবগুলি গাউসের সূত্র। গতদিন তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম যে ফাই সমান কি বলতো, ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। মনে আছে? শিখিয়েছিলাম, কিন্তু খাতার মধ্যে দেখলে বুঝতে পারবা যে ফাই কে আমরা কি দিয়ে লিখতে পারি বলতো, ক্লোজড ইন্টিগ্রেশন অফ কত বলতো, ই ডট ডিএস। তাহলে হোয়াট ইজ ই, তড়িৎ প্রাবল্য। হোয়াট ইজ ডিএস, ক্ষেত্রফল। ডিএস কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন অফ ইডিএস মানে হচ্ছে কি টোটালটার কি ক্ষেত্রফল। কথা বুঝছো? তাহলে মূল সূত্র এইটা, এটাও লিখতে পারি আবার এইটাও লিখতে পারি। ঠিক আছে? এইভাবে বলা হয় যে তড়িৎ প্রাবল্য এবং তল ভেক্টরের বা ক্ষেত্রফল ভেক্টরের ডট গুণনের ক্লোজড ইন্টিগ্রেশন, বদ্ধপথের সমাকলন এর এপসাইলন নট গুণই হচ্ছে সীমাবদ্ধ কিসের সমান, চার্জের সমান। এইভাবেও বলতে পারো। তার মানে এই সূত্র থেকে বা গাউসের সূত্র থেকে কোন একটা তলের অ্যাকুরেট কি পাবো বলতো, প্রাবল্য পাবো। অ্যাকুরেট কি পাবো, প্রাবল্য বের করে নিয়ে আসতে পারবো। এই সূত্রটাকে আমরা কুলম্বের সূত্র থেকেও কি সূত্র চিন্তা করি, মৌলিক সূত্র চিন্তা করি। মৌলিকের কনসেপ্টটা কি, সবকিছু যার মাধ্যমে নির্ণয় করা যায় সেটাই কি বলতো, মৌলিক। কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতা এই সূত্রের মধ্যে নাই, সেই জন্য এটা আমরা মৌলিক সূত্র বলি। যদিও কুলম্বের সূত্র এই সূত্র থেকে প্রায় 200 বছর আগে বের হয়েছে, তারপরেও কুলম্বের সূত্রের তুলনায় এই সূত্রটাকে আমরা কি সূত্র হিসেবে ডিটেক্ট করছি বলতো, মৌলিক সূত্র হিসেবে ডিটেক্ট করেছি। বুঝেছো? উঠে দেখো, এখানে আমার কাছে কিছু চার্জ আছে, কিউ চার্জ। এই চার্জ থেকে আর দূরত্বে, কত দূরত্বে, আর দূরত্বে পি একটা বিন্দু আছে। কিউ চার্জ থেকে আর দূরত্বে পি একটা বিন্দু আছে। এই বিন্দুতে আমি কুলম্বের সূত্র প্রতিপাদন করতে চাই। তাহলে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র হচ্ছে বলের সূত্র। গাউসের সূত্রে কোথাও বল আছে, কি আছে, প্রাবল্য আছে। তাহলে প্রাবল্য বাইর করে বল বাইর করা যাবে। তাহলে ইনডাইরেক্টলি মেসেজ দিছে, আগে গাউসের সূত্র থেকে কি বাইর করে দাও, প্রাবল্য বাইর করো। প্রাবল্য বাইর করে ওইখান থেকে কি হিসাব করা যাবে, বল হিসাব করো। তাহলে আমি কি করলাম, অসীম থেকে পি বিন্দুতে একটা কি নট চার্জ স্থাপন করলাম। স্থাপন করলে এই কিউ নট চার্জ, এই কিউ চার্জ কর্তৃক বল লাভ করবে না, করবে না? কোন দিকে বল লাভ করবে? তাহলে এই বরাবর। এটা যদি এ চিন্তা করো, তাহলে এ পি বরাবর বল লাভ করবে, বরাবর। তাহলে গাউসের সূত্র মতে কি লিখতে পারি,
এপসাইলন নট আই ইকুয়াল টু কত কিউ না, ক্ষেত্রের চার্জ কত কিউ, এবং এপসাইলন নট আর ফাই হচ্ছে কি বলতো কি পরিমাণ বলরেখা সৃষ্টি হয়েছে। তাহলে ফাই এর ক্ষেত্রে আমরা এপসাইলন নট ক্লোজড ইন্টিগ্রেশন অফ কত বলতো ই ডট কত বলতো ডিএস ইকুয়াল টু কত বলতো কিউ। এখন ই ডট ডিএস এর মধ্যে ডট প্রোডাক্টের যদি মান উঠাই তাহলে কি লিখতে হবে বলতো এপসাইলন নট ইডিএস cos থিটা, ইডিএস cos থিটা, cos থিটা। থিটার মানটা কি হবে, থিটার মানটা কি হবে, থিটার মানটা হচ্ছিল দেখো থিটা হচ্ছিল ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। ই কি প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক মানে বলের দিক, আর ডিএস কি ক্ষেত্রফলের দিক। ক্ষেত্রফলের দিক কোন দিক আমরা বলছিলাম তলের লম্ব বরাবর বাইরের দিক। কোন দিকে, তলের লম্ব বরাবর কোন দিকে বাইরের দিক। তার মানে এই বিন্দুতে তলের লম্ব বরাবর বাইরের দিক ওইটা, এই বিন্দুতে যদি +1 কুলম্ব চার্জ রাখি তাহলে এই প্লাসটা কি এই বরাবর কি বিকর্ষণ করে। তার মানে বলের দিক ওই দিক, ক্ষেত্রফলের দিক ওই দিক, আর প্রাবল্যের দিকও কি এই দিক। তাহলে প্রাবল্য আর ক্ষেত্রফলের মধ্যে কোনো কোণ আছে একই দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো ই ডিএস কত ডিগ্রি 0 ডিগ্রি ইনটু কি। তাহলে খেয়াল করে দেখো এপসাইলন নট এর বাইরে বাইর করে দিলাম। ই হচ্ছে প্রাবল্য, প্রাবল্য হচ্ছে অনেকটা ঘনত্বের মতো। ঘনত্ব যেমন চেঞ্জ হয় না একই উপাদানের জন্য, একটা সুসমতলিত ক্ষেত্রের জন্য প্রাবল্যও কি হয় না চেঞ্জ হয় না। তাহলে প্রাবল্য ধ্রুবক বাইরে বের করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ cos 0 এর মান কত 1। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ কত ds ইকুয়াল টু কত q ds এর থেকে কি বুঝাইতেছে এখানে ক্ষেত্রফল। তাহলে এই যে তলটা তৈরি করলো এই তলটা কি একটা গোলক না, এই তলটা একটা কি গোলক। তাহলে গোলকের ক্ষেত্রফল মানে কত 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফল কত 4 পাই কত আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো এপসাইলন নট ই ইনটু গোলকের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার ইনটু কত কিউ। এখান থেকে একটা আইডিয়া পাইবা তুমি, তোমরা যে কুলম্বের সূত্রের মধ্যে আমরা একটা ধ্রুবক আনছিলাম না ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত আর স্কয়ার। এই যে 4 পাই কই থেকে আসছে বুঝতে পারছো এখন? কারণ যে তলটা চিন্তা করো, দেখো আমার কাছে এই একটা মার্কার আছে বা একটা কলম আছে, এই কলমের মধ্যে চার্জ আছে। আবার মনে করলা ছোট্ট মনে করলা যে এই মাথাটার মধ্যে একটা চার্জ আছে। তাহলে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি সেম, কিন্তু মজার বিষয় হচ্ছে এটার মধ্যে চার্জ থাকলেও বলরেখা চারপাশে ছড়ায় যাবে। চিন্তা করো এটা মাঝখানে রাইখা বলরেখা চারপাশে ছড়ায় গেছে মানে পুরোটা একটা ফুটবল। আবার এইটা মাঝখানে রাইখাও বলরেখা চারপাশে ছড়ায় গেছে মানে এটাও একটা কি ফুটবল। তার মানে বস্তুর শেপ কিন্তু একরকম না। বস্তুর শেপ ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে, কিন্তু বস্তুকে চারদিকে সারাউন্ডেড করে যে বলরেখাগুলি নির্গত হইতেছে, বলরেখা কি একদিকে নির্গত হইতেছে, দুই দিকে নির্গত হইতেছে না চারদিকে নির্গত হইতেছে। তার মানে বস্তুর শেপ কি সেটা দেখে লাভ নাই, বলরেখা কিন্তু সবসময় গোলকের আকৃতিতে, কোন আকৃতিতে গোলকের আকৃতিতে চারদিকে ছড়ায় যেতেছে। কথা বুঝতে পারছো? তার মানে এইখানে ইন্টিগ্রেশন অফ কি বলতো ডিএস বলতে কার ক্ষেত্রফল বুঝাইছে, বস্তুর ক্ষেত্রফল নাকি যে বলরেখা নির্গত হইছে সেই তলের ক্ষেত্রফল, সেই গাউসিয়ান তল বলে এটাকে, গাউসিয়াস তল, গাউসিয়ান সারফেস। সেই গাউসিয়ান সারফেসটা সবসময় বস্তুর আকৃতির উপর নির্ভর করবে না, তলটা সবসময় কি হবে চারদিক দিয়ে গোলক আকৃতি হবে। কি আকৃতি হবে? তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল সবসময় কি হবে বলেন তো ক্লোজড ইন্টিগ্রেশন অফ ডিএস এর ক্ষেত্রে 4 পাই আর স্কয়ারই হবে। সেই জন্য এইখানে ক্ষেত্রফল যেহেতু গোলকের ক্ষেত্রফল সেহেতু এইখানে ধ্রুবকের মধ্যেও কি আছে 4 পাই এপসাইলন নট। কথা বুঝছেন না বুঝেন? কথা কি বুঝতে পারছেন? ক্ষেত্রফল তো যেমন যদি সিলিন্ডার হইতো তাহলে সিলিন্ডারের কত 2 পাই আর এইচ, বৃত্ত হইলে কি হইতো পাই আর স্কয়ার। কিন্তু বস্তু যাই থাকুক না কেন ক্ষেত্রফল সবসময় কার ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? সেজন্য এখানে আমরা যখন সূত্রের মধ্যে বসাইছিলাম তখন ক্ষেত্রফলের যে ইন্টিগ্রেশন করছি তার অ্যানসারটা কি আছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে খেয়াল করে দেখেন প্রাবল্যের মান পাইছেন না? প্রাবল্য যদি মান পেয়ে থাকেন তাহলে প্রাবল্য থেকে বল বাইর করা কোনো বিষয়। তাহলে ক্রিয়াশীল বল কত F ইকুয়াল টু কি বলতো কিউ। তাহলে স্থাপিত চার্জ কত
কিউ নট প্রাবল্য কত ই, তাহলে কিউ নট আর ই এর মান কত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত বলো তো আর স্কয়ার, তার মানে f ইকুয়াল টু কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই কত আর স্কয়ার। বুঝছো না? এটা কার সূত্র? কুলম্বের সূত্র। কোন সূত্র থেকে আনছি? গাউসের সূত্র থেকে। তাহলে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন চিত্র সহ দেখাইতে হবে। 2 নাম্বার 3 নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ। ঠিক আছে, তাহলে হেডিং দিছিলাম তো গাউসের সূত্র থেকে কার সূত্র বলে তো কুলম্বের সূত্র প্রতিপাদন। ক্লোজ ইন্টিগ্রেশনে কোনো লিমিট লাগে না, সে অটোমেটিক একটা লিমিট সেট করে নিতে পারে। আর নরমাল ইন্টিগ্রেশনে কি লাগে? লিমিট লাগে, কোথায় শুরু কোথায় শেষ বইলে দিতে হয়। এখানে যখন ক্লোজ ইন্টিগ্রেশন দিছি তখন বস্তুর শেপের উপর কিন্তু ক্ষেত্রফল ডিপেন্ড করে নাই। কিসের শেপের উপর? তড়িৎ ক্ষেত্রের শেপের উপর কি ডিপেন্ড করছে? ক্ষেত্রফল ডিপেন্ড করছে। কোন লিমিট বসাইছি আমরা? না, অটোমেটিক লিমিট চলে এসেছে। তার মানে ক্লোজ ইন্টিগ্রেশন হচ্ছে একটা নির্দিষ্ট পথের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলি আমরা, সেজন্য তার কি লাগে না? লিমিট লাগে না। উল্টা করে বলি, কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন পারবো না? কুলম্বের সূত্র থেকে কার সূত্র? গাউসের সূত্র প্রতিপাদন করতে হবে। তাহলে কুলম্বের সূত্র কি ছিল? বলের সূত্র কি ছিল? F equal to 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই কত আর স্কয়ার। কার মতে এটা? কিন্তু গাউসের সূত্রে কি আমার বল আছে না প্রাবল্য আছে? তাহলে প্রাবল্য কি লিখতে পারি? F বাই কিউ নট, সেটা কত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত আর স্কয়ার। সেখান থেকে আমরা কি লিখতে পারি? E ইনটু 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট লিখতে পারি। পারি না? পারি না? তাহলে একটু খেয়াল করে দেখো তো। তাহলে E ইনটু ক্লোজড ইন্টিগ্রেশন অফ কি লেখা যায় বলো তো? এটারে ডিএস লেখা যায় ইকুয়াল টু কত কিউ বাই এপসাইলন নট। তার মানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos কত ডিগ্রি 0 ডিগ্রি কিউ বাই কত এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তার মানে এটাকে কি লিখতে পারি? পাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটা কার সূত্র? গাউসের সূত্র। কথা বুঝছো না? বুঝলেন? চিত্র আঁকা বাধ্যতামূলক। প্লাস কিউ চার্জ আছে, এটা এ বিন্দু, এটা পি বিন্দু। কেমন চার্জ বসাবো? প্লাস কিউ নট চার্জ বসাবো। এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর কথা বুঝেছি না বুঝি নাই? প্লাসে প্লাসে কি বিকর্ষণ। প্রাবল্যের ডাইরেকশন কোন দিক? ডিএস এর ডাইরেকশন কোন দিক? একই দিকে না? মধ্যবর্তী কোণ কত? বুঝে আসেনি কিছু? একই জিনিসের উল্টাটা না? উঠে হয়েছে। ডান। এখন প্রশ্ন হচ্ছে আমরা গাউসের সূত্রকে কেন মৌলিক সূত্র বলবো, এটা বোঝার জন্য আমাদের ধ্রুবকটার দিকে তাকাইতে হবে। কুলম্বের সূত্র থেকে যে ধ্রুবক পাইছি সেই ধ্রুবকটার ভ্যালু কত দেখছো? 1/4 পাই এপসাইলন নট। 4 পাই কোত্থেকে আসছে বলতো? ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল থেকে? গোলকের ক্ষেত্রফল থেকে। কেন গোলকের ক্ষেত্রফল? কারণ বলছিলাম এখানে সূত্রের মধ্যে যে ইন্টিগ্রেশন অফ ডিএস ছিল, সেই ডিএস এর অ্যানসারটা বা ডিএস এর মানটা কিসের উপর ডিপেন্ড করছে? বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না ক্ষেত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে? বলছিলাম বস্তুর সেই যাই হোক না কেন ক্ষেত্রটা কেমন? গোলক। বস্তুর ক্ষেত্রফল যাই হোক না কেন ক্ষেত্রটা কেমন? গোলক। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে সব জায়গায় খালি গোলকীয় ক্ষেত্রফল না, কোথাও কোথাও সিলিন্ড্রিক্যাল ক্ষেত্রফল আছে, যেটা কুলম্বের সূত্র সমর্থন করে না। কুলম্বের সূত্র বলে ধ্রুবকটা সবসময় কত? 1/4 পাই এপসাইলন নট। এই 4 পাই আসছে কার কাছ থেকে? গোলকের 4 পাই আর স্কয়ার থেকে না? যদি ক্ষেত্রফলটা সিলিন্ডার হইতো তাহলে ক্ষেত্রফলটা কি 2 পাই আর এইচ হইতো না? তখন এখানে ধ্রুবক কি 1/4 পাই হইতো না 1/2 পাই হইতো?
তাহলে এটা তো বিজ্ঞানী কুলম্ব সমর্থন করেন না, কিন্তু বিজ্ঞানী গাউস দেখায় দিছে যে না, ধ্রুবকটা সবসময় 4 পাই না, 1/2 পাইও কি হইতে পারে, সেই জিনিসটা এখন শিখতে চাই। তাহলে লেখেন অসীম দৈর্ঘ্যে সুষম চার্জ বিশিষ্ট, অসীম দৈর্ঘ্যের সুষম চার্জ বিশিষ্ট অসীম দৈর্ঘ্যের সুষম চার্জ বিশিষ্ট কোন ক্ষেত্রের আশপাশের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। শর্ত হচ্ছে তারটা হইতে হবে কি অসীম দৈর্ঘ্যের। তাহলে এই যে অসীম দৈর্ঘ্যের তার নিলাম, কেমন চার্জ থাকতে হবে, সুষম চার্জ থাকতে হবে, তার মানে সব জায়গায় চার্জের পরিমাণ একই রকম থাকে। তাহলে আমি ধরে নিলাম এল দৈর্ঘ্যের মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে, কিউ বাই এল। তাহলে এটাই হচ্ছে কি বলতো, ল্যামডা দিয়ে লিখতেছি আমরা, কিউ বাই এল হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ। কিসের চার্জ, ল্যামডা ইকুয়াল টু সূত্র কি, কিউ বাই এল। হোয়াট ইজ কিউ, চার্জের পরিমাণ, হোয়াট ইজ এল, দৈর্ঘ্যের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ল্যামডার মান দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এই তড়িৎ ক্ষেত্র থেকে কত দূরে, আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য বের করতে। পি বিন্দুতে কি বের করতে চাই, প্রাবল্য বের করতে চাই। তাহলে নরমালি একটা বস্তুর শেপ, এই শেপটা সিলিন্ড্রিক্যাল, কিন্তু এর তড়িৎ ক্ষেত্রটা কেমন, গোলক আকৃতি, কিন্তু এইটার শেপ কিন্তু সিলিন্ড্রিক্যাল, এটার তড়িৎ ক্ষেত্র কি গোলক আকৃতি হইতে পারবে, কেন পারবে না, অসীম দৈর্ঘ্যের গোলক হইতে হবে না, যেটা কি সম্ভব না, কারণ চার্জ তো সীমারেখা নেই। তাহলে সেই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এইটার যে ক্ষেত্রটা তৈরি হবে, সেই ক্ষেত্রটা কিসের আকৃতি হবে বলেন তো, সিলিন্ড্রিক্যাল আকৃতির ক্ষেত্র। এতদিন সসীম বস্তু ছিল, ছোট্ট বস্তু ছিল, সেজন্য তার তড়িৎ ক্ষেত্র চারপাশে ছিল। এটাও তড়িৎ ক্ষেত্র চারপাশে, কিন্তু কি গোলকের শেপ করতে পারে নাই, কি শেপের হইছে, সিলিন্ড্রিক্যাল শেপ। ফলে এই ক্ষেত্রটার মধ্যে তল কয়টা পাইছো, তিনটা, একটা হচ্ছে পৃষ্ঠতল আর দুইটা প্রস্থচ্ছেদ। না বুঝছেন না, বুঝেন নাই, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার তল, এটা 2 নাম্বার তল, এটা কি 3 নাম্বার। তাহলে এই তলটার কথা চিন্তা করো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল যদি এখানে নেই, তাহলে এই তলের মধ্যে এই ক্ষেত্রফলটার মধ্যে যদি +1 কুলম্ব চার্জ রাখি, সে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, বিকর্ষণ কোন দিকে হবে, উপরের দিকে বিকর্ষণ। তাহলে এটা হচ্ছে প্রাবল্যের ডাইরেকশন, বলতে পারি, পারি না, পারি না। আর আমরা বলছিলাম ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হবে, লম্ব বরাবর কোন দিকে, বাইরের দিকে, কোন দিকে, বাইরের দিকে। তাহলে চিন্তা করো এই তলের কথা চিন্তা করো, তাহলে এই তলের ক্ষেত্রফলের ডাইরেকশন কি উপরের দিক হবে না বাইরের দিক হবে, তার মানে এইখানে ডিএস এর ডাইরেকশন এই দিক। কথা বুঝছো না, বুঝো। এইটার ক্ষেত্রে আসো, এই পৃষ্ঠতলের ক্ষেত্রে এইখানে যদি একটা ক্ষেত্রফল কনসিডার করো, এর প্রাবল্য কোন দিক, উপরের দিক, এবং ক্ষেত্রফল কোন দিক, উপরের দিকে না বাইরের দিক। এই যে এটার ক্ষেত্রফল বাইরের দিক, প্রাবল্য কোন দিক, বাইরের দিক। একই রকম এই 3 নাম্বারটার ক্ষেত্রে ক্ষেত্রফল এই দিক, প্রাবল্য কোন দিক, উপরের দিক। তাহলে টোটাল ক্ষেত্র কয়টা, 3টা। তাহলে টোটাল ফাই কয়টা হবে, 3টা মিলায় কয়টা হবে, একটা না। তাহলে φ1 প্লাস কত, φ2 প্লাস কত, φ3। তাহলে প্রথমটার ক্ষেত্রে ফাই এর মান কত, ক্লোজড ইন্টিগ্রেশন অফ কত বলতো, ইডিএস cos 90 ডিগ্রি। দ্বিতীয়টার ক্ষেত্রে ইডিএস cos কত ডিগ্রি, 0 ডিগ্রি। তৃতীয়টার ক্ষেত্রে ইডিএস cos কত ডিগ্রি, 90 ডিগ্রি।
কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো না বুঝো নাই? কোনটা বুঝো নাই বলো? চিত্র তো সুন্দর করে বুঝাই দিছে, এই যে 90 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, এটা আবার কত 90 ডিগ্রি, cos 90 এর মান কত, তাহলে এটাও 0। আর এইখানে ইন্টিগ্রেশন দেই, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 2 নাম্বারটা তলটা কি সিলিন্ডারের পৃষ্ঠ না, পৃষ্ঠের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ, তাহলে এল দৈর্ঘ্যের সিলিন্ডার ধরলে ই রে বাইরে বাইর করে দিলাম 2 পাই আর এর প্লাস কত বলতো 0, তাহলে কি পাইলাম ই ইনটু 2 পাই আর এল। বুঝছি না বুঝিনি? বুঝছেন? তাহলে গাউস কি শিখাইছে আমাকে? গাউস কি শিখাইছে বলেন তো? গাউসের মতে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন নট ফাই এর মান কত পাইলাম ই ইনটু 2 পাই কত আর এল ইকুয়াল টু কিউ না, তাহলে ই এর ভ্যালুটা কত পাইলাম বলো তো 1 বাই 2 পাই এপসাইলন নট কিউ বাই কত আর এল, কিউ বাই এল এর মানকে কি ধরছি ল্যামডা, তাহলে প্রাবল্যের সূত্র কি পাইলাম 1 বাই 2 পাই এপসাইলন নট ল্যামডা বাই কত বলতো আর। বুঝছেন না বুঝেন? বুঝছেন? তাহলে ধ্রুবক কি আর 2 পাই আর এইচ, ধ্রুবক কি 4 পাই এপসাইলন নট আসলো না 2 পাই এপসাইলন নট, কার সূত্র থেকে পাইলাম গাউসের, এটা কি কুলম্বের সূত্র থেকে পাইতাম, সেই জন্য এখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করলে অ্যাকুরেট ভ্যালু আসবে না, সেই জন্য কুলম্বের সূত্রের মৌলিক সূত্র ধরি না। আন্ডারস্ট্যান্ড? পানি দিও তো।
ডান। আর কোন টপিক বাকি আছে? সলভ কতটুকু হয়েছিল না কিছুই হয়নি? বলো বলো, অবজেক্টিভ, সাবজেক্টিভ। পড়া কি ছিল? কিছু পড়া ছিল না? এরা বলে কিছু পড়া ছিল না। কি পড়া ছিল? বলো বলো, ভালোভাবে পড়ে আসবা। ভালোভাবে এয়ার ফাইনাল দিতে বলছিলাম। তোমাদের এয়ার ফাইনাল কার কেমন হয়েছে? তারা দেখি কে ফেল। তারা তো ফেল করেছ। এরকম খারাপ অবস্থা কেন? আমি তো বলছিলাম যেমনি হোক ছলে বলে কৌশলে কি করতে হবে, পাস করে নিতে হবে। ফেল কেন? হ্যাঁ, দাঁড়াও তো একটু শুনি। পবিত্র, দাঁড়াও তো, কি সমস্যা? বলো বলো। ফিজিক্স ভালো হয়েছে, বায়োলজি খারাপ হয়েছে, তোর সমস্যা নেই তো। ফিজিক্স ভালো হয়েছে, এটাই আমার দরকার। প্রশ্ন কেমন হয়েছিল? তাহলে তো খুশি। বসো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হয়েছে? স্নেহা, বুঝলাম না স্যার। দাঁড়াও দাঁড়াও, মানে বাজে বলতে কি, মানে কোনো কিছুই কমন পড়ে না এরকম কিছু? এরকম তো হওয়ার কথা না। না, হার্ড হয়েছে ঠিক আছে, আমি মাইনে নিচ্ছি। সব কোশ্চেন কি হার্ড হয়েছে? মানে কিছুই কমন পড়ে না এরকম কিছু? উল্টা পাল্টা হোক, কমন তো পড়া উচিত। না না, মানে মিক্স করুক। মানে আমার যেটা কথা আর কি তোমাদের সাথে, যে মানে কঠিন হয়েছে, মানে কঠিন হয়েছে এটা সমস্যা নাই, কিন্তু কিছু তো কমন পড়া উচিত। বসো। তোমাদের কেমন হয়েছে? কি অবস্থা, মানে তোমাদের কলেজের খবর কি এখন? 1.5 মাসের অফ? কবে কবে ক্লাস করে? এর জন্য তো ফলাফল নাই নাকি? আস্তে আস্তে আস্তে, ধৈর্য ধৈর্য। এই তোমাদের খবর কি নাবিলা? প্রশ্ন কেমন হয়েছে পরীক্ষা? পাস করার মতো না? পাস করবো নি? বসো, বই দাও। আচ্ছা তোমাদের, তোমরা হোমওয়ার্ক দেখাও। তোমাদের আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ করে দেওয়া উচিত। আমরা মোটামুটি সব টপিক করাইছি, সলভ করাই নেই এরকম তো হওয়ার কথা না। শুধু টপিক 1 সলভ হয়েছে। আচ্ছা লেখো, সিকিউ 66, সিকিউ 66। মানে কি বুঝো নাই বলো আমাকে। দেখো 66 নাম্বার সিকিউটার দিকে নজর দাও, তারা বই আনছে, একটু 66 নাম্বার সিকিউ এর দিকে নজর দাও। ই এর মান দেওয়া আছে, ক্ষেত্রফল দেখো এক্স জেড তলের সাথে
এত মিটার স্কোয়ার। এক্সজেড তলের সাথে, ভালো করে শোনো, ক্ষেত্রফল বলছিলাম কি তলের লম্ব বরাবর না, মনে আছে? ক্ষেত্রফলের ডাইরেকশন কি বরাবর? তলের লম্ব বরাবর। তাহলে এক্সজেড যদি হয় তাহলে এক্সজেড এর লম্ব কি, সরি ওয়াইজেড এর লম্ব কি? এক্স না? ওয়াইজেড এর লম্ব কি? তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত দেখো, 50। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, সেজন্য গুণ নাই। কথা বুঝতে পারছো? তাহলে সেজন্য এখানে আই দিয়ে গুণ করছে, ডট প্রোডাক্ট করছি, অ্যান্সার শেষ। 66 করতে পারবা? তারপরে লেখো টপিক 6 এর এমসিকিউ। টপিক 6 এর এমসিকিউ। তারপরে টপিক 5 এর এমসিকিউ। সিকিউ 63, 64, 65। টপিক 4 এর এমসিকিউ। সিকিউ 62, 61, 60, 58। এগুলি তো মনে হইতেছে আমি সলভ করাইছি। সৃজনশীল 55, 52, 51, 47, 35। টপিক 4 এমসিকিউ বলছি। টপিক 3 এমসিকিউ। সৃজনশীল 34, 32, 31, 29, 22, 20, 17, 13, টপিক 1 টপিক 1 এমসিকিউ সব। সিকিউ 4, 1, 3, টপিক 1 এর প্রবলেম 6। এগুলি বেশিরভাগই সলভ হয়ে গেছে, ঠিক আছে? এমসিকিউ গুলি আমি সলভ করে দিব এবং তোমাদের এগুলির উপর পরীক্ষা হবে। মানে আমরা যে এই চ্যাপ্টারের পরীক্ষাটা নিব সেগুলি শুধু এগুলির উপরই হবে, শুধু এগুলির উপরই হবে। আচ্ছা শুনেন, আমরা এখানে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 24টা সিকিউ দাগায় দিলাম পুরো চ্যাপ্টারের। কিছু এমসিকিউ আছে, আপনারা আগামী দিন এগুলি সব করে আসবেন, আমরা সলভ করাবো। যদি সলভ করে সময় বেঁচে থাকে তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের ফার্স্ট পেপারের কোনটা কোনটা বাকি আছে? পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে গাঠনিক। তাহলে আমরা পর্যাবৃত্ত গতি শুরু করব। বলো বলো, চলতরিৎ শুরু করতে, চলতরিৎ শুরু করতে চাও কে কে? পর্যাবৃত্ত গতি না না, আমি বলি তোমাদের, তোমাদের যেহেতু নতুন, প্লিজ কথা শোনেন, তোমাদের যেহেতু মানে মাত্র ইয়ার ফাইনাল হইলো, সহসা তো পরীক্ষা হওয়ার সুযোগ নাই।
হ্যাঁ ডিসেম্বরে প্রি টেস্ট, ডিসেম্বরের লাস্টে। আচ্ছা আমরা এই করি, ফার্স্ট পেপারের 2টা অধ্যায় আছে, ঠিক আছে, এই 2টা আমরা শেষ করে আমরা চলতরিতে চলে আসি। ফার্স্ট পেপার আগে 2টা শেষ করি, বেশিক্ষণ লাগবে না, 2-3 সপ্তাহ লাগবে 2টা অধ্যায় মিলা, কারণ গাঠনিক ধর্মের পুরাটা নাই, অর্ধেক আছে। তাহলে 2-3 সপ্তাহ লাগবে, এই 2-3 সপ্তাহে আমরা আগেই করি, ফার্স্ট পার্ট শেষ করি। তাহলে আগামী দিন সলভ হবে, এই সপ্তাহে পরীক্ষা হয়ে যাবে, আগামী সপ্তাহে আমরা পর্যাবৃত্ত গতি শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।